দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পুরনো প্রযুক্তি দিয়েই ইসরায়েলের উন্নত প্রযুক্তিকে রুখছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব ফের বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত, ইস্যু এবার বিদ্যুৎ কেন্দ্র। এদিকে পুতিনের আগ্রাসন থামবে না, ন্যাটো সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের। এরপর জানিয়ে দিব রাশিয়া সফরে মোদিকে উষ্ণ অভ্যর্থনা, কিন্তু পশ্চিমা মিত্রদের ক্ষোভ। আরও জানিয়ে দিব গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ফের হামলা, নিহত 29। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সাথে বন্ধুত্ব কখনো মাইনাসে নামবে না, মস্কোয় মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পুরনো প্রযুক্তি দিয়ে ইসরায়েলের উন্নত প্রযুক্তিকে রুখছে হিজবুল্লাহ। ইসরায়েলের উন্নত ও আধুনিক প্রযুক্তি মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ এই কৌশলকে ইসরায়েলকে অন্ধ করার পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। ইসরায়েলের এমন গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। মোবাইল ফোনের পরিবর্তে পুরনো আমলের পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার শুরু করেছে। এতে তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে। এছাড়া সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে গোষ্ঠীটি। সম্প্রতি হিজবুল্লাহর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের নজরদারি বেলুনে আক্রমণ করা হয়েছে। যদিও ইসরায়েলি বাহিনী বলছে আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। ফের বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত, ইস্যু এবার বিদ্যুৎ কেন্দ্র। অরুণাচল প্রদেশে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $100 কোটি ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। সরকারি সূত্রে জানা গেছে এই পদক্ষেপ চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দিতে পারে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি উত্তর পূর্ব হিমালয়ের এই অঞ্চলের প্রতিটি প্রকল্পের জন্য প্রায় $9 কোটি সহায়তার অনুমোদন করেছেন। এই উদ্যোগের আওতায় অরুণাচল প্রদেশের 12টি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় 9,000 কোটি রুপি বরাদ্দ করা হবে। জানা গেছে এই মেগা প্রকল্পটি উত্তর পূর্বের রাজ্যগুলোর সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিকল্পনা ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আগামী 23 জুলাই এই প্রকল্পগুলো উন্মোচন করবে। সূত্রগুলো গোপনীয়তার কারণে নাম প্রকাশ করতে অস্বীকার করেছে। এদিকে ভারতীয় অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পুতিনের আগ্রাসন থামাতে হবে, ন্যাটো সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। বাইডেন বলেন, পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছেন এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না। তাই ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং তা করবেই। বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে ন্যাটোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয়। এখানে 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারায় তিনি চাপের মুখে আছেন। নিজের দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে এই সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হতো যে তিনি এখনো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। বাইডেন ন্যাটো সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, ন্যাটো আগের চেয়ে এখন
আরও শক্তিশালী। তিনি উল্লেখ করেন, ন্যাটোর ৩২ সদস্য দেশের মধ্যে ২৩টি দেশ নিজেদের মোট দেশজ উৎপাদনের ২% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে। এভাবে তিনি ট্রাম্পের সমালোচনারও জবাব দেন। ট্রাম্প বলেছিল, ন্যাটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না। রাশিয়া সফরে মোদীকে উষ্ণ অভ্যর্থনা, কিন্তু পশ্চিমা মিত্রদের ক্ষোভ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সফরকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন। মোদী গত সোমবার মস্কো পৌঁছান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উষ্ণ অভ্যর্থনা পান। এটি ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর। মস্কোতে পৌঁছে পুতিনের বাসভবনে মোদী এবং পুতিন এক আনুষ্ঠানিক বৈঠক করেন। এর পরদিন ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হন। সফরের প্রথম দিন পুতিন এবং মোদী পরস্পরকে আলিঙ্গন করেন এবং বৈদ্যুতিক গাড়িতে চড়ে ঘোড়ার আস্তাবল পরিদর্শন করেন। এ সময়েই রাশিয়ার প্রাণঘাতী হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র আঘাত হানে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতাকে এমন দিনে মস্কোতে পুতিনকে আলিঙ্গন করতে দেখা অত্যন্ত হতাশাজনক এবং এটি শান্তি প্রচেষ্টার প্রতি আঘাত। গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ফের হামলা, নিহত ২৯। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনুসে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। একটি ভিডিওতে একটি হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশুসহ ১ ডজনেরও বেশি মৃত ও গুরুতর আহত মানুষ দেখা গেছে। ইসরায়েলি বাহিনী বলছে, তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীকে লক্ষ্য করার জন্য সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে, যিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন। নাসের হাসপাতালের একটি সূত্র, সেখানে আবাসন আল কাবিরার আহতদের নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার সাথে বন্ধুত্ব কখনো মাইনাসে নামবে না, মস্কোয় মোদী। দুদিনের রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখার সময় তার মুখে উঠে এলো ভারত রাশিয়া দোস্তির প্রসঙ্গ। সেই সাথে টি-20 বিশ্বকাপ থেকে আত্মনির্ভর